আজকে আমরা ইকোলজি চ্যাপ্টারে যে পার্টটা পড়বো সেই চ্যাপ্টারের সেই পার্টটাকে অ্যাকচুয়ালি বলা হয় ইকোলজিক্যাল নিচে বা বাস্তুতান্ত্রিক নিচ অনেক সময় এটাকে বলা হয়। তো ইকোলজিক্যাল নিচে বলতে বোঝানো হয় যে কোনো একটা জীব কোনো একটা পরিবেশের মধ্যেতে যে রয়েছে সেই পরিবেশের মধ্যে যেখানে সে আছে এবং সে খাবারের সন্ধানে বা বিভিন্ন তার শারীরবৃত্তীয় কাজ সম্পাদনের জন্য যে অঞ্চলে সে ঘোরাঘুরি করে, সোজা কথা যেটাকে আমরা অ্যাকচুয়ালি বলি টেরিটরি। অর্থাৎ দেখা যায় যে যে কোনো ক্ষেত্রে ধরো আমি বললাম কোনো একটা বড় জঙ্গল আছে এবং সেই বড় জঙ্গলের মধ্যে 10টা বাঘ আছে, কিন্তু 10টা বাঘ সেই বড় জঙ্গলের মধ্যে থাকলেও প্রত্যেকটা বাঘের থাকার কিন্তু একটা নির্দিষ্ট টেরিটরি আছে এবং সেই বড় জঙ্গলটাকে এই 10টা বাঘ 10টা অঞ্চলেতে ছোট ছোট অঞ্চলে ভাগ করে তারা বসবাস করে। এবার সবাই কিন্তু দেখা যায় তার নির্দিষ্ট যে অঞ্চলটা রয়েছে সেই অঞ্চলের মধ্যেই সে থাকে এবং সেই অঞ্চলের মধ্যেই সে কিন্তু তার সমস্ত শিকার করা বা তার বিশ্রাম নেওয়ার যে ব্যাপারগুলো থাকে সেগুলো সেই অঞ্চলটুকুর মধ্যেই কিন্তু সীমাবদ্ধ থাকে। যখনই শিকার ধরতে গিয়ে হয়তো একজনাকার টেরিটরি ক্রস করে সে পাশের জনাকার যে অঞ্চল বা টেরিটরি রয়েছে সেইখানে যেই ঢুকে পড়ে তখনই কিন্তু সেই বাঘের সাথে বাঘের অন্য বাঘের মারপিট শুরু হয়। তো সেই জন্য অ্যাকচুয়ালি ইকোলজিক্যাল নিচে বলতে বোঝানো হয় যেটা সেটা হচ্ছে কোন একটা ছোট অঞ্চল বা টেরিটরি যেটা কোন একটা স্পেসিফিক বা একটা নির্দিষ্ট জীবের জন্য সীমাবদ্ধ। অ্যাকচুয়ালি গোটা বড় জঙ্গল যেটা রয়েছে গোটা জঙ্গলটা জুড়েই কিন্তু দেখো সেখানে বাঘের বসবাস, সেই জন্য হ্যাবিট্যাট কিন্তু বাঘের গোটাটাই মানে গোটা জঙ্গলটাই কিন্তু বাঘের হ্যাবিট্যাট। কিন্তু কোনো একটা নির্দিষ্ট অঞ্চল যেটা শুধু একটা নির্দিষ্ট বাঘের জন্যই রেস্ট্রিক্টেড সেই অঞ্চলটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে ইকোলজিক্যাল নিচে। যেমন আমাদের বাড়িতে দেখো আমরা যে ফ্যামিলির মধ্যে থাকি গোটা বাড়িতেই কিন্তু সেখানে মানুষ থাকে, কিন্তু ব্যাপারটা হচ্ছে যে প্রত্যেকের নিজস্ব থাকার একটা ঘর আছে, তার শোয়ার একটা বিছানা আছে, তার ধরো পড়তে বসার একটা জায়গা আছে, খাবার টেবিলে বসার একটা জায়গা আছে। তো সুতরাং দেখো যে গোটাটাই কিন্তু অ্যাকচুয়ালি হিউম্যান হ্যাবিটেট, যে তোমার ফ্যামিলি মেম্বাররাই সবাই কিন্তু রয়েছে, কিন্তু প্রত্যেকের একটা বসার জায়গা আছে, নির্দিষ্ট একটা শোয়ার জায়গা আছে, খেতে বসার সময় একটা নির্দিষ্ট জায়গা রয়েছে। তো সেক্ষেত্রে দেখো এই যে তোমার জন্য স্পেসিফিক্যালি যে জায়গাগুলো গোটা বাড়ির মধ্যে সীমাবদ্ধ সেই অংশটাকেই অ্যাকচুয়ালি বলা হয় যেটা সেটা হচ্ছে ইকোলজিক্যাল নিচে বা যেটাকে বলা হয় বাস্তুতান্ত্রিক নিচ। এবার এই কথাটাই বা এই ধারণাটাই সবার প্রথম আমেরিকান বায়োলজিস্ট অ্যাকচুয়ালি জোসেফ গ্রিনেল বলে একজন সায়েন্টিস্ট সে কিন্তু এটা এক্সপ্লেন করেছিল এবং সে দেখিয়েছিল যে আমরা অনেক জায়গাতেই দেখি যে হয়তো কোনো পরিবেশের মধ্যেতে এমন একটা কোনো রিজিয়ান আছে, যেমন এই রিজিয়ানটা হচ্ছে একটা ইকোটোন, মানে যেখানে দুটো বাস্তুতন্ত্র এসে মিশছে। অর্থাৎ যেখানে দেখো যে কোনো পুকুরের বা কোনো নদীর বা কোনো সমুদ্রের ধার যেখানেতে দেখা যাচ্ছে যে স্থলজ বাস্তুতন্ত্রটা একটা জায়গায় এসে এখানে এসে শেষ হয়েছে, তারপর জলজ বাস্তুতন্ত্র যেটা সেটা শুরু হয়েছে। এবার এই অঞ্চলেতে প্রচুর পাখি সেখানে কিন্তু রয়েছে, কিন্তু দেখা গেল যে সবাই কিন্তু বলা হচ্ছে যে যে জায়গায় এখানে বাস্তুতন্ত্র দুটো মার্চ করছে সেইখানেতেই তারা সবাই বসবাস করে, সবাই নদীর পাড়েতেই বসবাস করে, কিন্তু প্রত্যেকে নদীর পাড় থেকে যে খাবার গ্রহণ করছে তারা কিন্তু সবাই ঠিক একই জায়গা থেকে কিন্তু খাবার গ্রহণ করে না। দেখা এক একজন এক একটা গভীরতা থেকে তারা কিন্তু খাবার গ্রহণ করে এবং সেই গভীরতা কে কতটা অ্যাকচুয়ালি জলের মধ্যে বা কে কতটা ডাঙার দিকে খাবার খাচ্ছে তার উপর ডিপেন্ড করে তাদের ঠোঁটের গঠন, গলার গঠন এবং পায়ের গঠন বা অভিযোজন যেগুলো রয়েছে সেই অভিযোজনগুলো দেখো পরিবর্তন হচ্ছে। তো সেই কারণেই বলা হয় যে যে কোনো একটা বাস্তুতন্ত্রের মধ্যে যে কোনো জীবের থাকার একটা নির্দিষ্ট জায়গা আছে যেটাকে অ্যাকচুয়ালি বলা হচ্ছে ইকোলজিক্যাল নিচ বা অ্যাকচুয়ালি বলা হয় ইকোলজিক্যাল নিচে বা বাস্তুতান্ত্রিক নিচ, এবং সেই বাস্তুতান্ত্রিক নিচের উপর ডিপেন্ড করেই কিন্তু জীবের অভিযোজন যেগুলো সেগুলো নির্ভরশীল হয়। এবং ঠিক এই ঘটনাটাকে অনেক সময় বলা হয় রিসোর্স পার্টিশনিং। অ্যাকচুয়ালি কোন একটা গাছের মধ্যেতে যদি আমরা দেখি দেখবো যে একটা গাছের মধ্যে অনেক রকম পাখির কিন্তু বসবাস থাকে। যেমন এখানেতে অ্যাকচুয়ালি ওয়ার্বলার বলে একটা পাখির ওপরেতে এই গ্রিনেল কিন্তু এক্সপেরিমেন্ট করে দেখেছিলেন যে অ্যাকচুয়ালি যে একটা গাছের মধ্যে অনেক রকমের সেখানে ওয়ার্বলার পাখি বসবাস করে, কিন্তু তাদের আলাদা আলাদা প্রজাতি রয়েছে, ধরো 5টা রকমের তাদের সাবস্পিসিস বা প্রজাতি রয়েছে, উপপ্রজাতি রয়েছে, যেগুলো কিন্তু সবাই একই স্পিসিসের মানে পাখি, কিন্তু এদের কালার ভেরিয়েশন রয়েছে বা গঠনগত কিছু কিছু পার্থক্য রয়েছে। এবার খুব ভালো করে তিনি অবজার্ভ করেন যে এক একটা ভ্যারাইটি কিন্তু এক একটা অঞ্চলেতে
তাদের বসবাসটা। এমন নয় কিন্তু যে হ্যাপাজার্টলি বা র্যান্ডামলি সবাই সব জায়গার মধ্যে থাকে। এক এক ধরনের পাখি কিন্তু এক একটা জায়গার মধ্যেতে তারা রয়েছে। এবার দেখো এদের মধ্যে কিছু কিন্তু কমন রিজিয়ন আছে। যেমন দেখো যে এই সাইডেরটা যদি ভাবি আমি, তাহলে এই সাইডের অঞ্চলটাতে দেখো এই প্রথমকার যে রয়েছে সেও থাকে, সেকেন্ড যেটা রয়েছে তাদেরও কিন্তু কিছু অঞ্চল দেখো এই সাইডের দিকে পড়ে যাচ্ছে। তো সুতরাং এমন কিন্তু অনেক সময় হবে, যেমন দেখো এই মাথার দিকটা যদি ধরো, তাহলে এর কাছেও দেখো এই পাখিগুলো কিছু আছে, আর এই জায়গাটাতে দেখো এই পাখিগুলো কিন্তু কিছু আছে। তার মানে কিছু জায়গায় কিন্তু ওদের ওভারল্যাপিং রিজিয়ন থাকতে পারে, কিন্তু ওভারল্যাপিং রিজিয়ন থাকলেও ম্যাক্সিমাম জায়গাতেই দেখো এদের যে প্রায়োরিটি যেটা রয়েছে সেটা কিন্তু সবাইকার আলাদা আলাদা, অর্থাৎ বসবাসের যে গাছের ডালগুলো রয়েছে সেটা হচ্ছে আলাদা আলাদা। তো এইটা কিন্তু সবই দেখো অ্যাকচুয়ালি ওয়ার্বলার পাখি, এটা কিন্তু অ্যাকচুয়ালি হ্যাবিট্যাট, বসবাসস্থল, কিন্তু প্রত্যেকটা স্পিসিসের একটা আলাদা আলাদা করে সেখানে কিন্তু নিজস্ব একটা করে অঞ্চল আছে। তো প্রত্যেকটা স্পিসিসের এই যে আলাদা আলাদা স্পেসিফিক অঞ্চল, এইটাকেই বলা হচ্ছে অ্যাকচুয়ালি ইকোলজিক্যাল নিচে, বা অ্যাকচুয়ালি যেটাকে আমরা বললাম বাস্তুতান্ত্রিক নিচ। এবার যখনই ইকোলজিক্যাল নিচের কথা বলা হয়, দেখো একটু আগেই আমরা পড়লাম যে সেখানেতে কিছু অঞ্চল কিন্তু ওভারল্যাপ রিজিয়ন থাকতে পারে, কিন্তু বাকি তাদের প্রায়োরিটির দিক থেকে দেখতে গেলে কিছু না কিছু অঞ্চল কিন্তু তাদের প্রায়োরিটি সবসময় দেখো সেখানেতে রয়েছে। এবার এইভাবেই নিজেদের মতো করে যখন কোনো একটা হ্যাবিট্যাটকে বিভিন্ন প্রজাতির অ্যাকচুয়ালি যে সদস্য যারা রয়েছে বা যারা সেইখানকার যে অর্গানিজম বা ইন্ডিভিজুয়ালগুলো রয়েছে তারা যখন নিজেদের মধ্যে ভাগ করে নিচ্ছে, তো সেই রিসোর্সকে নিজেদের মতো করে ভাগ করে নেওয়াটাকেই বলা হয় রিসোর্স পার্টিশনিং। এবং এই রিসোর্স পার্টিশনিং ঘটনাটা ব্যাখ্যা করার জন্যই অ্যাকচুয়ালি ইকোলজিক্যাল নিচে বা বাস্তুতান্ত্রিক নিচ এই শব্দটার অ্যাকচুয়ালি সাহায্য নেওয়া হয়। এবার যখন ইকোলজিক্যাল নিচের কথা আমরা বলি সেখানে কতগুলো শব্দ আরো চলে আসে। প্রথমেই যেটা আসছে দেখো সেটা হচ্ছে ফান্ডামেন্টাল নিচে আর রিয়েলাইজ নিচে। ফান্ডামেন্টাল নিচে কথাটার অ্যাকচুয়ালি মিনিং হচ্ছে যতটা জুড়ে কোনো জীব থাকতে পারে সেটাকে বলা হয় ফান্ডামেন্টাল নিচে, আর রিয়েলাইজ নিচে মানে হচ্ছে অ্যাকচুয়ালি যতটা জায়গা জুড়ে থাকে। এবং এই এক্সপেরিমেন্টটা দেখার জন্য দুটো প্রাণীর একটা উদাহরণ দেওয়া হয় যেটা খুব ভালো, দুটোই আর্থ্রোপড গ্রুপের জীব। একটার নাম হচ্ছে ক্যাথামেলাস আর একটার নাম হচ্ছে ব্যালানাস, দুটোই কিন্তু আর্থ্রোপোডা গ্রুপের জীব। এবার দেখা যায় যে এরা মেনলি জন্মায় হচ্ছে যে সমুদ্রের ধারে যে পাথরগুলো বা পাহাড়গুলো থাকে তার গায়েতে, এরা কিন্তু আকারে তুলনামূলক অনেক ছোট হয়। এবার দেখা যায় যে ক্যাথামেলাস যে জীবটা রয়েছে এরা কিন্তু এই যে কোনো যেখানে অ্যাকচুয়ালি সমুদ্রের জল কম পৌঁছায় সেখান থেকে শুরু করে যেখানে সমুদ্রের জল প্রচুর জোয়ার ভাটায় নামা ওঠা করে সেই জায়গাতেও সব জায়গাটাতেই মানে তারা কিন্তু তৈরি হতে পারে এবং জন্মাতে পারে। সুতরাং যদি ক্যাথামেলাস শুধুমাত্র এই পরিবেশটাতে থাকে তাহলে ক্যাথামেলাস কিন্তু একদম এইখান থেকে শুরু করে একদম নিচে অবধি সব জায়গাটা জুড়েই কিন্তু ক্যাথামেলাস সেখানেতে থাকতে পারে। এবার দেখো ব্যালানাস দেখেই বুঝতে পারছো তার আকারটা একটু বড়, তাহলে তার গ্রোথ রেটটাও একটু বেশি বা ক্ষমতাটাও একটু বেশি। এবার ব্যালানাস এরা যদি অ্যাকচুয়ালি জন্মাতে শুরু করে এদের কিন্তু গ্রোথের জন্য একটু বেশি জল প্রয়োজন হয়, সেই জন্য যেখানে জল কম সেই দিকেতে কিন্তু এরা সেইভাবে গ্রো করে না। এবার যখনই ব্যালানাসকে রাখা হবে ব্যালানাস দেখা যায় যে জায়গাটায় জল বেশি আছে সেই জায়গাতেই ওরা কিন্তু গ্রো করে, এবং ব্যালানাসের ক্ষমতা কিন্তু অনেক বেশি, এদের গ্রোথ রেটও বেশি এবং এদের ক্ষমতাও বেশি। সেই জন্য ব্যালানাস যখনই গ্রো করতে শুরু করে অটোমেটিক্যালি ক্যাথামেলাসের যে গ্রোথ রেট সেটা কিন্তু কমে যায়। এবার দেখো যদি আমরা এক্সপেরিমেন্টালি এরকম করি যে একটা কোনো এরকম পাথর রয়েছে যেটা ঠিক সমুদ্রের ধারেতেই রয়েছে এবং যেখানে জোয়ার ভাটার জল যেটা সেটা কিন্তু ওঠানামা করে, সেখানেতে ব্যালানাস যেগুলো রয়েছে সেগুলোকে সব যদি ছাড়িয়ে দিই, মানে সেগুলোকে আর্টিফিশিয়ালি যদি সব বাদ দিয়ে দিই, তাহলে দেখবো ক্যাথামেলাস গোটা জায়গাটাই কিন্তু নিয়ে সে কিন্তু বিরাজ করছে। এবার এই অবস্থায় যদি আবার কিছু ব্যালানাসকে এখানে অ্যাড করি দেখবো ব্যালানাস আস্তে আস্তে বাড়ছে এবং ক্যাথামেলাসকে কিন্তু এক ধারে ঠেলে সরিয়ে দিচ্ছে, এবং একটা সময় দেখা যাবে যে অ্যাকচুয়ালি ব্যালানাস যতটা স্প্রেড করার ক্ষমতা সে ততটা জায়গা জুড়ে স্প্রেড করে গেল, এবং তারপর যেটুকু জায়গা বেঁচে রইল সেই জায়গাটুকুর মধ্যেই একমাত্র ক্যাথামেলাস যেটা সেটা রেস্ট্রিক্টেড হয়ে রইল। তাহলে এখানে ঘটনাটা যেটা ঘটলো সেটা হচ্ছে দেখো ক্যাথামেলাসের থাকার ক্ষমতা হচ্ছে কিন্তু এই গোটা অঞ্চলটা জুড়ে, কিন্তু যখনই তাকে পরিবেশের কম্পিটিশনের মধ্যে রাখা হচ্ছে তার কিন্তু অ্যাকচুয়ালি জায়গাটা কম্পিটিশনের ফলে কমে চলে আসছে যেটা সেটা হচ্ছে এইটা। এবার এই যে গোটা জায়গাটা জুড়ে থাকার ক্ষমতা সেইটা কি বলা হয় ফান্ডামেন্টাল নিচে
মানে কতটা জায়গা জুড়ে সে থাকতে পারে। আর অন্যদিকে দেখো, যখনই কম্পিটিশন পরিবেশে উপস্থিত, তখন যেটুকু জায়গার মধ্যে সে সীমাবদ্ধ হয়ে যায় সেইটাকেই বলা হয় সেটা হচ্ছে রিয়েলাইজড নিসে। এবার অন্যদিকে যদি আমরা ব্যালানাসের কথা ভাবি, দেখো ব্যালানাসের অ্যাকচুয়ালি ফান্ডামেন্টাল নিসে হচ্ছে ঠিক যতটা জুড়ে সে বাড়ছে সেটাই, এবং তার রিয়েলাইজ নিসে বা বাস্তবিক পক্ষে যখন তাদের কম্পিটিশনের মধ্যে রাখা হচ্ছে ক্যাথামোলাসের সাথে, সে কিন্তু ততটা জায়গা জুড়েই থাকছে। এবার দেখো এর ফান্ডামেন্টাল নিসে আর রিয়েলাইজ নিসে কিন্তু সমান, অর্থাৎ এক্ষেত্রে দেখো একটা জিনিস তুমি বলতে পারো, যে জীবের ক্ষেত্রে তার ফান্ডামেন্টাল নিসে এবং রিয়েলাইজ নিসে একই হবে, ঠিক আছে, তাহলে বুঝে নিতে হবে সেই জীবটা কিন্তু পরিবেশের জন্য সব থেকে বেশি অ্যাডাপ্টেড। আর যে জীবের ক্ষেত্রে দেখা যাবে যে ফান্ডামেন্টাল নিসের তুলনায় রিয়েলাইজ নিসেটা খুবই ছোট, তার মানে বুঝতে হবে যে অন্য জীবের কাছে তার কিন্তু জেতার ক্ষমতা নেই, সেই জন্য সে আস্তে আস্তে নিজে হাঁটতে হাঁটতে একটা ছোট জায়গার মধ্যে সীমাবদ্ধ হয়ে পড়েছে। তার মানে কোনো জীব অ্যাকচুয়ালি কোনো একটা পরিবেশের মধ্যে যে প্রতিযোগিতা চলছে, যে কম্পিটিশন যেটা চলছে, যেটা দেখবে ডারউইন বলেছিল, সেই কম্পিটিশনের সাপেক্ষে কে অ্যাকচুয়ালি সার্ভাইভাল অফ দ্য ফিটেস্ট, মানে কে সব থেকে বেশি উপযোগী, এবং কে দেখো যে একদমই আস্তে আস্তে তাদের যে অভিযোজন ছিল সেই অভিযোজনগুলোর যে ক্ষমতা হারাচ্ছে এবং আস্তে আস্তে তারা কিন্তু দুর্বল হয়ে যাচ্ছে এবং ধীরে ধীরে এক্সটিংশনের দিকে এগিয়ে যাচ্ছে, সেটা কিন্তু এই ফান্ডামেন্টাল আর রিয়েলাইজ নিসে কম্পেয়ার করলেই পাওয়া যাবে। যার ক্ষেত্রে ফান্ডামেন্টাল নিসে রিয়েলাইজ নিসে সমান, বুঝতে হবে পরিবেশে সে কিন্তু এই মুহূর্তে সব থেকে বেশি অভিযোজিত জীব। আর যার ফান্ডামেন্টাল নিসের তুলনায় রিয়েলাইজ নিসেটা খুব ছোট হয়ে গেছে বা ছোট হয়ে আসছে, তার মানে অদূর ভবিষ্যতে সেই জীবটা কিন্তু আস্তে আস্তে এক্সটিংশনের পথে চলে যাবে। তো এই জিনিসটাই কিন্তু এখানে এক্সপ্লেন করা হয়, এবং অনেক ক্ষেত্রে দেখা যায় যে এটাকে এক্সপ্লেন করার জন্য আরো একটা এক্সপেরিমেন্ট করা হয়েছিল, সেটা হচ্ছে গজ প্রিন্সিপাল বলা হয়, যেখানে দুটো প্যারামেসিয়ামের স্পিসিস নেওয়া হয়েছিল, একটা হচ্ছে প্যারামেসিয়াম অরেলিয়া আর একটা হচ্ছে প্যারামেসিয়াম কর্ডাটা। তো প্যারামেসিয়াম অরেলিয়াকে যখন কালচার মিডিয়ামে সেপারেটলি রেখে কালচার করা হচ্ছে, তখন দেখা যাচ্ছে যে এই আস্তে আস্তে সে গ্রো করতে শুরু করছে, এবং একটা সময় যেহেতু পেট্রি ডিশের মধ্যে খাবারের পরিমাণটা ফিক্সড, সেই জন্য তার গ্রোথ রেটটা একটা জায়গায় ফিক্সড হয়ে গেল। অন্যদিকে দেখা যায় প্যারামেসিয়াম কর্ডাটাম যদি দেওয়া হয়, তার কিন্তু আবার অ্যাডাপ্টেশন পাওয়ার একটু বেশি, সেই জন্য সে কিন্তু খুব তাড়াতাড়ি গ্রো করে এবং একটা সময় ফিক্সড রেটে পৌঁছে যায়। যেমন এর গ্রোথের দেখো প্রথম দিকে স্লোপটা একটু স্লো, কিন্তু তারপর গ্রো করে সে স্ট্যাটিক জায়গায় চলে যাচ্ছে। এর কিন্তু অ্যাডাপ্টেশন পাওয়ার হাই বলে খুব তাড়াতাড়ি গ্রো করছে। এবার দেখো সেপারেটলি এরা কিন্তু এইভাবে গ্রো করে, কিন্তু যখনই কম্পিটিশনের মধ্যে রাখা হবে, অর্থাৎ একটা পেট্রি ডিশের মধ্যে দুটো জীবকেই একসাথে রাখা রয়েছে, প্যারামেসিয়াম অরেলিয়া রাখা রয়েছে, আবার প্যারামেসিয়াম কর্ডাটামও দেওয়া হয়েছে, তখন দেখা যাচ্ছে যে এখানে প্যারামেসিয়াম কর্ডাটামের গ্রোথ রেটটা প্রথম দিকে হাই বলে সে একটু বেড়েছিল, কিন্তু তারপর অ্যাকচুয়ালি মেন যখন গ্রোথ পেতে শুরু করে প্যারামেসিয়াম অরেলিয়া, সে ব্যাপক হারে স্পিডে বাড়তে থাকে, এবং ন্যাচারালি প্যারামেসিয়াম কর্ডাটামের সংখ্যাটা তখন কিন্তু ধীরে ধীরে কমে যেতে শুরু করে। তাহলে বোঝাই যাচ্ছে যে গ্রাফটা দেখে কিন্তু আমাদের মনে হচ্ছে যেন যে অ্যাডাপ্টেশন পাওয়ার বোধহয় প্যারামেসিয়াম কর্ডাটামের বেশি, এবং সেই জন্য তার গ্রোথ রেটটা কিন্তু দেখো অনেক হাই। কিন্তু যখনই দুটো জীবকে পাশাপাশি রেখে আমরা ট্যালি করছি বা কম্প্যারিজন করছি, তখনই বোঝা যাচ্ছে যে অ্যাকচুয়ালি যখনই বাস্তবিক পক্ষে কম্পিটিশনের মধ্যে বা ন্যাচারাল পরিবেশে সবসময় কম্পিটিশন এক্সিস্ট করে, তো ন্যাচারাল পরিবেশের মধ্যে সাপেক্ষে যখন আমরা আলোচনা করব, তখন কিন্তু প্যারামেসিয়াম অরেলিয়াটাই দেখো অ্যাডাপ্টেশনটা বেশি, এবং এই যখন গ্রো করছে তখন প্যারামেসিয়াম কর্ডাটামকে কিন্তু আস্তে আস্তে সংখ্যাটা কমিয়ে দিচ্ছে। তার মানে অবভিয়াসলি পরিবেশের জন্য অনেক বেশি অভিযোজিত বা বেশি উন্নত জীব এভলিউশনে, সেটা কিন্তু প্যারামেসিয়াম অরেলিয়া। আর প্যারামেসিয়াম কর্ডাটাম কিন্তু অ্যাকচুয়ালি তার দেখো যে রিয়েলাইজ নিসে যেটা, সেটা কিন্তু অনেকটা কমে চলে এসছে, যার জন্য অটোমেটিক্যালি বোঝা যাচ্ছে যে এরা কিন্তু পরিবেশের জন্য কখনোই অভিযোজিত নয়। এবার দেখো এই যে বাস্তুতান্ত্রিক নিচ যেটা আমরা বলি, সেটা বিভিন্ন জিনিসের উপরে ভিত্তি করে জীব অ্যাকচুয়ালি নির্বাচন করে। ওই যে আমরা বললাম যে কোনো একটা জঙ্গলের অঞ্চল রয়েছে, সেই বা কোনো একটা ধরো গাছ রয়েছে, সেখানের যে গাছের যে থাকার যে জায়গা, সেই জায়গাটা বিভিন্ন প্রজাতির জীব যে নির্বাচন করছে, বিভিন্ন জন বিভিন্ন জিনিসের সাপেক্ষে নির্বাচন করে। যদি কোনো সময় দেখা যায় যে কোনো জীব তার অ্যাকচুয়ালি জায়গা নির্বাচন করছে শুধুমাত্র খাবারের জন্য, তখন সেই খাবার যেখানে সেই খাবার পাওয়া যাচ্ছে বা যেখানে যে খাবারটা ওর প্রয়োজন বা ও যেটা খেতে ভালোবাসে, সেইখানকার ওপরেই নির্ভর করে তার নিচে
বা বাস্তুতান্ত্রিক নিচ যেটা অ্যাকচুয়ালি বলা হচ্ছে, বা ইকোলজিক্যাল নিচ, তো সেটা রয়েছে। তো সেইটাকে বলা হয় ট্রপিক নিচে। অর্থাৎ কোনো জীব যদি দেখা যায় যে সে তার অ্যাকচুয়ালি ইকোলজিক্যাল নিচে সে ঠিক করছে খাবারের উপর নির্ভর করে, তখন সেটাকে বলা হয় ট্রপিক নিচে। যদি থাকার জায়গার উপরে নির্ভর করে, যে যেখানেতে প্রাকৃতিক বিপর্যয়ের হাত থেকে সে বাঁচতে পারবে, যেখানে হয়তো কোনো গুহা জাতীয় কিছু জিনিস আছে, সেখানে দেখো প্রায়োরিটি খাবার নয়, সেখানে প্রায়োরিটি হচ্ছে তার সুরক্ষা। তো সেক্ষেত্রে দেখো সেটাকে বলা হয় যেটা, সেটা হচ্ছে স্পেশাল নিচে বা হ্যাবিট্যাট নিচে। অন্যদিকে যদি দেখা যায় একাধিক বৈশিষ্ট্যের জন্য সে তার নিজস্ব অঞ্চল বা টেরিটরিকে নির্বাচন করছে, সেটা হয়তো খাবার, তার সাথে সাথে বসবাস করার জায়গা, এবং তার সাথে সাথে টেম্পারেচার, ময়েশ্চার, সয়েলের প্রকৃতি, এবং বিভিন্ন অ্যানিম্যাল ইন্টারাকশন, মানে তার শত্রু প্রাণীর সংখ্যা কম, সে যে প্রাণীগুলোকে শিকার করে খায় তার সংখ্যা তুলনামূলক বেশি। তো এই সমস্ত জিনিসকে নির্বাচন করে যখন অ্যাকচুয়ালি কোনো জীব নিজের বসবাসস্থলের মধ্যেতে তার নিশেকে সিলেক্ট করে, তখন সেটাকে অ্যাকচুয়ালি বলা হয় মাল্টি ডাইমেনশনাল নিশে। এবার তাহলে এই গেল দেখো যে অ্যাকচুয়ালি বাস্তুতান্ত্রিক নিচ বা ইকোলজিক্যাল নিচে যে কনসেপ্টটা আমরা বলি, সেই কনসেপ্টটাই এখানেতে আমরা পড়লাম। এবার যেটা আমরা চলে আসছি সেটা হচ্ছে আমাদের পরিবেশের মধ্যেতে, গোটা পৃথিবীর মধ্যে যে বায়োস্ফিয়ার যেটাকে বলি, সেই বায়োস্ফিয়ারের মধ্যে বেশ কিছু নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল আছে, এবং সেই জলবায়ুযুক্ত বিশেষ অঞ্চলগুলোকে অ্যাকচুয়ালি বলা হয় বায়ো। এবার এখানে আমরা বেশ কিছু বায়োম সম্পর্কে পড়বো, যে বায়োমগুলোর মধ্যেতে অ্যাকচুয়ালি আমরা দেখবো যে বায়োম মানে হচ্ছে নির্দিষ্ট জলবায়ুযুক্ত অঞ্চল। যেমন আমরা জানি যে মেরু অঞ্চল, মরু অঞ্চল যেখানে মরুভূমি অঞ্চল, ম্যানগ্রোভ বনভূমি অঞ্চল। তো যেমন আমরা এরকম আলাদা আলাদা ভৌগোলিক পরিবেশযুক্ত অঞ্চল পাই, তো সেইগুলো সম্পর্কেই পড়বো যে সেই রকম কি কি ভাগ রয়েছে, এবং তার সাথে সাথে সেই অঞ্চলগুলোর মধ্যে কি কি স্পিসিস ডাইভার্সিটি আছে, অর্থাৎ কি কি উদ্ভিদ সেখানে পাওয়া যায়, কোন কোন প্রাণী সেখানে পাওয়া যায়, সেইগুলো সম্পর্কে এখানেতে আমরা পড়বো। এবং সেখানকারই দেখা এক একটা বায়োম সম্পর্কে আমরা পড়ছি। তার মধ্যে সবার প্রথম আসছে যেটা, সেটা হচ্ছে তুন্দ্রা বায়োম। এবং ছবি দেখেই বুঝতে পারছো যে বরফাবৃত যে প্রচন্ড ঠান্ডা যে অঞ্চলগুলো থাকে, যেগুলোকে আমরা মেরু অঞ্চল বলে থাকি, সেই অঞ্চলটাকেই বলা হয় যেটা, সেটা হচ্ছে তুন্দ্রা বায়োম। এবার এই তুন্দ্রা বায়োমের যে জায়গায় মোটামুটি এই মানে তুন্দ্রা বায়োমের অন্তর্গত যে জায়গাগুলো রয়েছে, সেটা হচ্ছে নর্থ ইউরোপ, সাইবেরিয়া, আলাস্কা এবং কানাডা। তো এই জায়গাগুলোই হচ্ছে সবই তুন্দ্রা বায়োমের অন্তর্গত। এবং এখানে গ্রীষ্মকাল যখন হয়, সেখানে গ্রীষ্মকালের সময়কাল খুব কম, 2 থেকে 3 মাসের জন্য হয়। এবং সেখানেতে বেশিরভাগ টাইমটাই যেটা থাকে সেটা হচ্ছে ধরো 20 থেকে 22 ঘন্টা 10 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে আমাদের এখানে যখন শীতকাল সেরকম টেম্পারেচার রয়েছে। অন্যদিকে উইন্টার, ওখানে শীতকালটাই কিন্তু প্রাধান্য, এবং শীতকালটাই বেশিরভাগ সময় জুড়ে এটা থাকে। এবং শীতকালেতে দেখা যায় যে মানে কিছু কিছু সময়ের জন্য, মানে 1 থেকে 2 ঘন্টার জন্য টেম্পারেচার খুব কমে যায়, এবং ইভেন -30 থেকে -50 ডিগ্রি সেন্টিগ্রেড অব্দি টেম্পারেচার নেমে যেতে পারে। তো সেটা দেখো যে মানে এক্সট্রিম ঠান্ডা যেটা হয়, যে পুরোপুরি বরফ জমে যায়, 2-3 দিন বা 10 দিন হয়তো মানুষের বাইরে বেরোনো যেটা, সেটা পুরোপুরি বন্ধ হয়ে যায়। এবং এটা হচ্ছে দেখা একদম পোলার রিজিয়নের যে অঞ্চলগুলো রয়েছে, সেই অঞ্চলগুলি, এটাকেই বলা হচ্ছে তুন্দ্রা বায়োম। এবার তুন্দ্রা বায়োম এখানেতে যে মাটি যেটা হয়, ওই গ্রীষ্মকাল যেটা সাধারণত সারা বছরের ম্যাক্সিমাম টাইমটাই বরফে ঢাকা থাকে, কিন্তু গ্রীষ্মকাল যখন হয় তখন বরফগুলো একটু গলে যায়, তখন ওই মানে বরফ মিশ্রিত একটা মাটি সেখানে পাওয়া যায়। তো ওই বরফ মিশ্রিত মাটিটাকেই বলা হয় পার্মাফ্রস্ট সয়েল। এই পার্মাফ্রস্ট সয়েল যেটা রয়েছে, এইখানে কিছু কিছু দেখা যায় সেই সময় ওই লাইকেন বা মস জাতীয় কিছু উদ্ভিদ সেখানেতে গ্রো করে। খুব বড় আকৃতির কিছু উদ্ভিদ কিন্তু সেই অর্থে ওখানে গ্রো করে না, ঝোপ জাতীয় কিছু ছোট ছোট গাছ সেখানে জন্মায়। একটু পরেই দেখো সেইগুলো সম্পর্কেও আমরা দেখব। এবার আমাদের এখানেতে আমরা যেমন দেখি যে আমাদের এখানকার যে টেম্পারেচার থাকে তার তুলনায় নর্থ বেঙ্গল মানে দার্জিলিং যখন আমরা যাব, সেখানে পাহাড় থাকার জন্য সেখানকার টেম্পারেচার কিন্তু ন্যাচারালি কম হয় অনেক। তো অ্যাকচুয়ালি এই পোলার রিজিয়ন যেগুলো রয়েছে, সেখানকার যে পাহাড়গুলো আছে, মানে সেখানে যে পাহাড়ি অঞ্চল আছে, সেইখানে আবার প্রচন্ডই মানে ঠান্ডা, এবং সেখানে সারা বছরই বরফের তলায় জিনিসগুলো থাকে। তো সেই অঞ্চলটাকে বলা হয় অ্যালপাইন তুন্দ্রা। তো সেই অ্যালপাইন তুন্দ্রা যেটা, সেটা সারা বছরের অ্যাভারেজ টেম্পারেচার যেটা, সেটা হচ্ছে -20 ডিগ্রি সেন্টিগ্রেড, মানে সারা বছরই অ্যাকচুয়ালি তাপমাত্রা মাইনাসে সবসময় থাকে। এবং প্রত্যেক 1000 ফুট উপরে উচ্চতার সাথে সাথে
10 ডিগ্রি করে করে টেম্পারেচার কমতে থাকে এবং সারা বছরই কিন্তু বরফাবৃত অবস্থায় এই অঞ্চলগুলো থাকে এবং এখানে পাইন গাছ ছাড়া আর সেরকম খুব একটা গাছ কিছু পাওয়া যায় না এবং গোটাটাই কিন্তু বরফাবৃত সারা বছর থাকে। এবার যদি বায়োটিক কম্পোনেন্টের কথা পড়ি, যে ওই অঞ্চলের কোন কোন জীব আমরা দেখি, তো ওখানকার যে উদ্ভিদ যেগুলো রয়েছে সেগুলো সবই হচ্ছে লাইকেন বা লিচেন, যেটাকে দেখবে অনেক সময় বলা হয়, এই যে পাথরের গায়েতে যেগুলো গ্রো করেছে সেগুলো। এটা ছাড়াও কিছু মস এবং কিছু হার্ব, এই যে হার্বগুলো দেখো শুকিয়ে গেছে, এইরকম কিছু অ্যাকচুয়ালি হার্ব বা বিরুৎ জাতীয় উদ্ভিদ কিছু কিন্তু এখানতে খুঁজে পাওয়া যায়। এবার এমনিতে ছোট ছোট ঝোপের মতো গাছ গ্রীষ্মকালেতে যখন টেম্পারেচার একটু বাড়ে তখন এই পার্মাফ্রস্ট সয়েলের মধ্যেতে জন্মায়। যেমন দেখো এখানে এই যে গাছ যেটা রয়েছে, যেমন দেখো এখানে বলছে অ্যালপাইন অ্যাজিলিয়া, যেটা অ্যাকচুয়ালি কালমিয়া এর নাম। তো সেই গাছটা ওখানেতে কিছু সময়ের জন্য জন্মায়। আর প্রাণীদের মধ্যে যেগুলো পাওয়া যায়, একটা হচ্ছে পোলার বিয়ার, ঠিক আছে, সেকেন্ড যেটা রয়েছে আর্কটিক হেয়ার। এবং দেখো গায়ের বর্ণটা কিন্তু পুরো সাদা, কারণ যাতে এদের বরফের মধ্যেতে, যেহেতু এখানে উদ্ভিদ কম সেই জন্য শিকারী প্রাণীর সংখ্যা বেশি, সেই জন্য প্রত্যেকেই চায় নিজেকে আত্মরক্ষা করতে। তো সেই জন্য ওটা ওখানে দেখা যায় যে ওই বৈশিষ্ট্য। রেনডিয়ার, যারা দেখবে সেই স্লেজিং এর গাড়ি যেগুলো সেগুলো টানে, সেই ক্রিসমাসের সময় যেটা দেখায় যে সান্তা ক্লজের গাড়ি টেনে নিয়ে যাচ্ছে। এটা ছাড়াও দেখো স্নোই আউল, ঠিক আছে। আর অন্যদিকে এখানে তো স্নো ফক্স রয়েছে, যে ছবিটা প্রথম আমরা দেখলাম। এবং আর একটা যেটা, সেটা হচ্ছে গ্রে উলস। এইটা হচ্ছে যে অ্যাকচুয়ালি ওই তুন্দ্রা রিজিয়নের সব থেকে মারাত্মক জীব, যারা দলবদ্ধভাবে থাকে এবং অন্যান্য প্রাণীকে আক্রমণ করে। এটা মাংসাশী জীব। তো এইগুলোই হচ্ছে সমস্ত অ্যাকচুয়ালি বায়োটিক কম্পোনেন্ট। অন্যদিকে দেখো সেকেন্ড যে অ্যাকচুয়ালি বায়োম বা সেকেন্ড যে ভৌগোলিক অঞ্চলটা সম্পর্কে চলে আসছি, সেটা হচ্ছে ডেজার্ট বায়োম। এটা হচ্ছে পুরোপুরি উল্টো। তুন্দ্রা বায়োম যেমন সারা বছর প্রচন্ড ঠান্ডা, এখানে হচ্ছে অ্যাকচুয়ালি প্রচন্ড গরম। তবে একটা জিনিস বলি, ডেজার্ট বলতে কিন্তু কখনোই অ্যাকচুয়ালি ঠান্ডা বা গরম জায়গাকে বোঝায় না। ডেজার্ট বলতে বোঝানো হয় শুকনো অঞ্চল, মানে শুষ্ক অঞ্চল। সেই জন্য ডেজার্ট দু রকমের হয়, একটা হচ্ছে কোল্ড ডেজার্ট, একটা হচ্ছে ওয়ার্ম ডেজার্ট। কোল্ড ডেজার্ট হচ্ছে অ্যাকচুয়ালি লাদাখ। লাদাখে যে আমরা দেখবে অনেকেই বেড়াতে যায় লাদাখে, লাদাখ কিন্তু ডেজার্ট, কিন্তু ওটা কোল্ড ডেজার্ট। তো সেটা দেখো এক্ষুনি পড়বো আমরা। তো ডেজার্ট যে অঞ্চলটা রয়েছে সেটা এশিয়া রয়েছে, আফ্রিকা রয়েছে, নর্থ সাউথ আমেরিকা আছে, অস্ট্রেলিয়া, এই অঞ্চলগুলোর মধ্যে ডেজার্ট কিন্তু দেখতে পাওয়া যায়। এবং সারা বছরের যেটা অ্যাভারেজ টেম্পারেচার সেটা 50 থেকে 60 ডিগ্রি সেন্টিগ্রেড। আর অন্যদিকে বৃষ্টিপাত খুবই কম, 25 সেন্টিমিটার। তো সেই কারণেই কিন্তু ডেজার্ট মানে হচ্ছে শুকনো অঞ্চল। এবং এইটা মেনলি যেটা, সেটা হচ্ছে দেখো অ্যাকচুয়ালি মানে যে অঞ্চলটার মধ্যে সীমাবদ্ধ, সেটা হচ্ছে দেখবে আমরা ওই যে যখন মানে পৃথিবীর মানচিত্রের কথা পড়ি, সেই কর্কটক্রান্তি মকরক্রান্তি রেখা বলা হয়, তার মাঝামাঝি অঞ্চল যেটা, সেইখানেই কিন্তু অ্যাকচুয়ালি এই ডেজার্ট বায়োম যেগুলো সেগুলো থাকে। তো সেই কারণেই দেখো এগুলো ওই মানে ওইটা কি বলছে যে ট্রপিক অফ ক্যান্সার, ওই কর্কটক্রান্তি আর মকরক্রান্তি যেটা, এটাকে বলছে ট্রপিক অফ ক্যাপ্রিকন। তো এই জায়গার মধ্যেই কিন্তু অ্যাকচুয়ালি সমস্ত ডেজার্ট যেগুলো সেগুলো থাকছে। এবং ন্যাচারালি বুঝতেই পারছো এই অঞ্চলটার মধ্যে টেম্পারেচার কিন্তু অনেক বেশি থাকে। এবার ডেজার্ট দু রকম হয়, একটা হচ্ছে ওয়ার্ম ডেজার্ট আর একটা হচ্ছে কোল্ড ডেজার্ট। এবার ওয়ার্ম ডেজার্ট যেগুলো রয়েছে, এর সাহারা, নামিবিয়া, থর, আতাকামা, এই ধরনের যে সমস্ত মরুভূমিগুলো রয়েছে, এগুলো সবই হচ্ছে ওয়ার্ম ডেজার্ট। আর কোল্ড ডেজার্ট ভারতের মধ্যে লাদাখ, এটা তো আমরা জানি, আল্পস, গোবি, গ্রেট বেসিন, এইগুলো সমস্ত হচ্ছে অ্যাকচুয়ালি কোল্ড ডেজার্ট, যেখানে ঠান্ডা। অ্যাকচুয়ালি ডেজার্ট মানে একটু আগেই বললাম যে শুষ্ক অঞ্চল, যেখানে বৃষ্টিপাত কম হয়, শুকনো অঞ্চল। এবার এখানকার যে বৈশিষ্ট্য যেটা, যে এখানকার মাটিগুলো সবই কিন্তু স্যান্ডি সয়েল, যার জন্য কি হয়, নিউট্রিয়েন্ট বা হিউমাসের পরিমাণ খুবই কম। যে গাছগুলো এখানে পাওয়া যায়, মেনলি ক্যাকটাস জাতীয় গাছ পাওয়া যায়, বা একটু বড় জাতীয় বৃক্ষ গাছ কিছু কিছু পাওয়া যায়, যে ট্রিজ কিছু পাওয়া যায়, যেমন হচ্ছে অ্যাকাসিয়া, আকাশমণি যেটাকে আমরা বলি, সেই গাছ। এটা ছাড়াও দেখো আরো কিছু ক্যাকটাস জাতীয় গাছ, সেখানে ক্যাসিয়া যেমন রয়েছে। তো এইরকম, এইটা যেমন কালোকাসুন্দা, এই গাছটা আমাদের এখানেও পাওয়া যায়। তো এই গাছটাও দেখো এখানেতে পাওয়া যায়, এটা ক্যাকটাস জাতীয় গাছ। এটা হচ্ছে, এইটাই অ্যাকচুয়ালি ক্যাসিয়া, কালোকাসুন্দা যেটা বলে। এটা আমরা দেখতে পাই যে মাঝে মাঝে একটা হলুদ ফুল হয়, খুব সুন্দর দেখতে লাগে গাছটা, আমাদের এখানেও পাওয়া যায়। এবং এখানকার যে গাছগুলো সেগুলো সবই কিন্তু স্যাকুলেন্ট প্ল্যান্ট, মানে এদের মধ্যেতে, প্রত্যেকটা গাছের মধ্যেতেই কিন্তু বেশ কিছু পরিমাণ জল সঞ্চয় করে রাখে। যেমন অ্যালোভেরার ক্ষেত্রে, বা আমরা দেখি যে কিছু ছোট ছোট ক্যাকটাস যেগুলো অনেক সময় বাড়িতে সাজিয়ে রাখা হয়, সেই ধরনের গাছের মধ্যে দেখতে পাওয়া যায়।
অন্যদিকে এখানকার প্রাণী যেটা, এই প্রাণীরা কিন্তু সবাই খুব বিষাক্ত হয়। তার কারণ হচ্ছে যেহেতু এখানে সবুজ উদ্ভিদের পরিমাণ কম, সেই জন্য এখানে কিন্তু মেনলি খাদ্য শৃঙ্খলগুলো প্রে প্রিডেটার ইন্টার রিলেশনশিপের মাধ্যমে টিকে থাকে। সেই জন্য প্রত্যেকটা জীবই এখানে কিন্তু খুব বিষাক্ত হয়। যেমন দেখা যায় যে স্করপিয়ন, কাঁকড়া বিছে, র্যাটেল স্নেক এর কথা আমরা জানি। অন্যদিকে ব্যান্ডেড গ্লিয়া মনস্টার, ঠিক আছে, এরও পেটের মধ্যেতে জল সঞ্চিত থাকে। অন্যদিকে এটা হচ্ছে মূলো ছড়িদাস, এর গোটা গাটা দেখো কাঁটাযুক্ত হয়। অন্যদিকে বব ক্যাট, এগুলো সবই কিন্তু ওই পরিবেশের জন্য থাকে। আর্মাডিলো লিজার্ড মানে অ্যাকচুয়ালি টিকটিকি, কিন্তু দেখো কিরকম কাঁটার মতো গঠন রয়েছে যাতে চট করে কেউ আক্রমণ করতে না পারে। অন্যদিকে একটাই পাখি এখানে ক্যাকটাস জাতীয় উদ্ভিদ থেকে খাবার গ্রহণ করে এবং সেখানে বেঁচে থাকে, সেটা হচ্ছে ক্যাকটাস রেড। তো এই পাখিটাই কিন্তু ওখানে একমাত্র মরুভূমি অঞ্চলে দেখা যায়। অন্যদিকে যখন আমরা কোল্ড ডেজার্টে চলে আসছি, যেখানে ঠান্ডা, যেমন ওই লাদাখের কথা বললাম, সেখানে যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে ইবেক্স স্যাপো। এগুলো অ্যাকচুয়ালি হরিণের একটা ভ্যারাইটি, কিন্তু সেইগুলো দেখো মানে লাদাখ ইউরিয়াল এগুলোকে বলে। তো এটা দেখে কিন্তু সেই বড় আকৃতির ছাগলের মতো মনে হয়, কিন্তু অ্যাকচুয়ালি এরা একটা হরিণের ভ্যারাইটি। অন্যদিকে মারমট, কাঠবিড়ালি টাইপের জীব, এবং ডবল হাম্পড ক্যামেল, এটা হচ্ছে খুব বিশেষত্ব, কারণ ওয়ান ডেজার্টে অ্যাকচুয়ালি সিঙ্গেল হাম্পড ক্যামেল পাওয়া যায়, এখানে কিন্তু ডবল হাম্পড ক্যামেল যেটা পাওয়া যায়। এটা ছাড়াও বার্ন আউট বা রেড ফক্স, এইগুলো কিন্তু এই ডেজার্ট বায়োম, যেটা কোল্ড ডেজার্ট বায়োম, সেখানকার জীবের মধ্যে পড়ে। অন্যদিকে দেখো থার্ড বায়োম যেটা চলে আসছে সেটা হচ্ছে গ্রাসল্যান্ড বায়োম। গ্রাসল্যান্ড বায়োম হচ্ছে যেখানে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে শুধু তৃণভূমি, ঘাস রয়েছে। এখানে কিন্তু বড় আকৃতির গাছ দেখো কম্পারেটিভলি খুব কম। ইউরোপিয়ান কান্ট্রিজগুলোতে কিন্তু এইরকম পরিবেশটা খুব দেখতে পাওয়া যায়। এবার এখানকার যে পরিবেশ যেটা রয়েছে সেটা টেম্পারেট হতে পারে। টেম্পারেট রিজিয়ন মানে হচ্ছে যেখানকার তাপমাত্রা খুব এক্সেসিভ নয়, মোটামুটি একটা তাপমাত্রা একটু গরম গরম ভাব আছে, কিন্তু সেইখানকার টেম্পারেচার কখনোই খুব এক্সিড করে যায় না। ট্রপিক্যাল রিজিয়ন মানে নিরক্ষীয় অঞ্চল, বা সাব ট্রপিক্যাল রিজিয়ন মানে নিরক্ষীয় অঞ্চলের পাশাপাশি। নিরক্ষীয় অঞ্চলের তাপমাত্রা একটু বেশি হবে, আর এখানে এই সাব ট্রপিক্যালে একটু কম্পারেটিভলি কম হবে। তো এইরকম অঞ্চলেতেই গ্রাসল্যান্ড বায়োমগুলো কিন্তু দেখতে পাওয়া যায়। এবার মোটামুটি নর্থ আমেরিকা, সাউথ আমেরিকা, এই সাউথ আফ্রিকা, নর্থ আমেরিকা, এই নর্থ আমেরিকায় রিপিট হয়ে গেছে, আর্জেন্টিনা, অস্ট্রেলিয়া, কানাডা, এই সমস্ত অঞ্চলেই কিন্তু এই গ্রাসল্যান্ড বায়োম যেগুলো সেগুলো পাওয়া যায়। এবার এখানকার যে মাটি যেগুলো হয়, সেই মাটিটা হচ্ছে খুব কালো মতো অ্যাকচুয়ালি হয়, ডার্ক সয়েল হয়, এবং এখানে মোটামুটি অ্যাভারেজ টেম্পারেচার -5 থেকে 20 ডিগ্রি সেন্টিগ্রেড সারা বছর ভ্যারি করে, আর 20 থেকে 150 সেন্টিমিটার মতো বৃষ্টিপাত এক একটা জায়গায় হয়। মেনলি এখানে কিছু কিছু জায়গা এমন আছে, যেমন আফ্রিকাতেই দেখবে পাওয়া যায়, মানে সেখানে সাভানা রিজিয়ন বলা হয়, সেখানে বড় বড় ঘাসের অ্যাকচুয়ালি জঙ্গল থাকে। তো সেই জন্যই দেখবে যে যেহেতু বড় বড় ঘাসের জঙ্গল এবং অনেক দূর অবধি দেখা যায়, যেহেতু বড় কোনো গাছ সেই অঞ্চলগুলোতে থাকে না, সেই জন্য আফ্রিকান রিজিয়নেতে যখন কোনো জায়গাতে কেউ ওই ন্যাশনাল পার্ক বা রিজার্ভ ফরেস্ট যায়, সেখানে কিন্তু প্রচুর পরিমাণে অ্যানিমেল তারা দেখতে পায়। আমাদের এই ভারতে যে সমস্ত অ্যাকচুয়ালি রিজার্ভ ফরেস্ট বা ন্যাশনাল পার্ক আছে, সেখানেও হয়তো প্রাণী আছে, কিন্তু গাছপালার মাঝেতে তারা ঢেকে যায়, যার জন্য কিন্তু সাইট সিন করতে গিয়ে অনেকেই কিছু দেখতে পায় না এবং ফেড আপ হয়ে তারা ফিরে আসে। তো সেই তুলনায় দেখা যায় আফ্রিকায় সাইট সিনিং কিন্তু খুব ভালো হয়। তো সাভানা বনভূমি যেগুলো হয় সেগুলোতে অ্যাকচুয়ালি ঘাসগুলো অনেক বড় হয়, আর গাছ যেগুলো হয়, গাছের দেখো একটা স্পেশালিটি রয়েছে, এই পাতাগুলো ঠিক ওপরের দিকে ছাতার মতো একটা স্ট্রাকচার তৈরি করেছে, মানে গাছের স্ট্রাকচারটাও একটু আলাদা হয়। বৃষ্টিপাত মোটামুটি 30 থেকে 90 সেন্টিমিটার মতো হয়, এবং গাছগুলো মোটামুটি 1 থেকে 8 মিটার লম্বা, যে বড় আকারের গাছ যেগুলো সেগুলো হয়। সাবল্যান্ড ইউরোপে অ্যাকচুয়ালি রয়েছে, এটা গুল্ম জাতীয় বা ঝোপের মতো গাছ এখানেতে মেনলি থাকে। এখানে বৃষ্টিপাত যেটা একটু বেশি হয়, 50 থেকে 130 সেন্টিমিটার মতো হয়, এবং মেনলি এশিয়া, আফ্রিকা, আমেরিকা এবং অস্ট্রেলিয়া, এই রিজিয়নগুলোতেই কিন্তু এই ধরনের গ্রাসল্যান্ড বায়োম যেটা সেটা পাওয়া যায়। এবং এই ইউরোপিয়ান কান্ট্রিজে আমরা জানি যে এখানে যখন বসন্তকাল হয়, তখন এই ঝোপ যেগুলো সেগুলো আস্তে আস্তে শুকিয়ে যেতে শুরু করে, আর যখনই শুকিয়ে যায় গাছের পাতাগুলো, তখন কিন্তু সেখানে দেখা যায় বিভিন্ন রকমের কালার ফর্ম করে, এবং বিভিন্ন কালার ফর্ম করার জন্য সেইখানে সেই পরিবেশটাকে তখন খুব সুন্দর দেখতে লাগে। ইউরোপিয়ান কান্ট্রিজ এই জন্যই খুব ভালো দেখতে লাগে, কারণ ওখানে গ্রাসল্যান্ড বায়োম রয়েছে, এবং সেখানে যখন ওই ঝোপগুলো বিশেষ করে সেগুলো যখন অ্যাকচুয়ালি নষ্ট হয়, তখন কিন্তু বিভিন্ন রকমের কালার ফর্ম করে, সেই জন্যই খুব কালারফুল দেখতে লাগে। সেই জন্য বিভিন্ন
সুন্দর ছবি তোলার জন্য বা ছবির বিভিন্ন সিনেমার শুটিংয়ের জন্য দেখবি ইউরোপিয়ান কান্ট্রিকে খুব কিন্তু নির্বাচন করা হয়। এবার আমরা চলে আসছি যে গ্রাসল্যান্ড বায়োম যেটা রয়েছে সেখানে যে জীবগুলো পাওয়া যায়, যেমন একটা তো দেখতেই পাচ্ছ রাইনোসরাস রয়েছে, অন্যদিকে দেখো জিরাফ, গ্যাজেল, এটা হচ্ছে হরিণের একটা ভ্যারাইটি। তো এটা সাভানা বনভূমিতে পাওয়া যায়, লাফিয়ে লাফিয়ে এরা দৌড়ায় আর কি। অন্যদিকে প্রং হর্ন বা ঢোল, এটা এক ধরনের শেয়াল আর কি। তো সেইগুলো পাওয়া যায় এখানেতে। আর যেগুলো পাওয়া যায় সেটা হচ্ছে বাইসন পাওয়া যায় এবং হিপোপটেমাস পাওয়া যায়, জলহস্তি যেটাকে বলা হয় সেটা পাওয়া যায়। এগুলো সবই কিন্তু গ্রাসল্যান্ড বায়োম যেখানে থাকে সেইখানেতে এই জীবগুলোকে খুঁজে পাওয়া যায়। ফোর্থ বায়োম যেটা আসছে সেটা হচ্ছে ফরেস্ট বায়োম, অর্থাৎ যেটাকে অ্যাকচুয়ালি আমরা বলে থাকি যে বনভূমির বায়োম। এবং ফরেস্ট বায়োম কিন্তু মনে রাখতে হবে যে টেরিস্ট্রিয়াল, স্থলভাগের সব থেকে বিস্তীর্ণ অঞ্চল, মানে স্থলভাগের সব থেকে বড় বায়োম যেটা সেটা হচ্ছে কিন্তু ফরেস্ট বায়োম। আর গোটা পৃথিবীর মধ্যে সব থেকে বড় বায়োম কিন্তু মেরিন, সমুদ্রের জলের বায়োম। আর তারপরেই যেটা সেটা হচ্ছে কিন্তু ফরেস্ট। কিন্তু টেরিস্ট্রিয়ালে ফরেস্টই দেখো স্বাভাবিকভাবেই বুঝতে পারছো যে সব থেকে বড় হবে। এবার ফরেস্ট বায়োম যেটা হয় সেটা বিভিন্ন টাইপের হয়। তার মধ্যে প্রথমেই আসছে তৈগা বা কনিফেরাস ফরেস্ট। তৈগা বা কনিফেরাস ফরেস্ট বলতে বোঝানো হয় যেখানে ব্যক্তবীজী উদ্ভিদ, মানে জিমনোস্পার্ম প্লান্ট, মানে মেনলি পাইন গাছের প্রাধান্য। তো সেইগুলোকেই বলে যেটা সেটা হচ্ছে তৈগা বা কনিফেরাস ফরেস্ট। এবার এটা নর্থ আমেরিকায় নর্থউড, মানে যে কোনো জানবে পাহাড়ের উপর যেগুলো থাকে সেখানে সবই কনিফেরাস বায়োম। মঙ্গোলিয়া, জাপান, এই সমস্ত অঞ্চলেতেই এদের মানে অ্যাকচুয়ালি পরিমাণটা কম্পারেটিভলি বেশি। এখানকার টেম্পারেচার সারা বছর মোটামুটি 21 থেকে 54 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে ঘোরাফেরা করে এবং রেনফল যেটা সেটা হচ্ছে 20 থেকে 80 সেন্টিমিটার হয়, মানে কম্পারেটিভলি বৃষ্টিপাত কিন্তু একটু কম। এবার দেখো অ্যাকচুয়ালি কনিফেরাস ট্রি যেটা মেনলি হয় সেটা হচ্ছে পাইন, মানে এই অঞ্চলেতে মেনলি সব থেকে বেশি পাওয়া যায় যে গাছটা সেটা হচ্ছে পাইন গাছ পাওয়া যায়। এটা ছাড়াও দেখা যায় ফির বলেও একটা গাছ পাওয়া যায়, যেটাও ওই একই রকমের জিমনোস্পার্ম জাতীয় গাছ। এটা ছাড়াও দেখো বির্চ বা অ্যাকচুয়ালি উইলো, তো এই ধরনের গাছ কিন্তু পাওয়া যায়। এদের মধ্যে এই উইলো গাছ যেটা হয়, এই উইলো গাছের আমরা জানি যে এই উইলো কাঠ থেকে কিন্তু ক্রিকেট ব্যাট তৈরি করা হয়। তো এগুলো সবই কিন্তু তৈগা বা কনিফেরাস ফরেস্ট বায়োমের মধ্যে এই উদ্ভিদগুলোকে পাওয়া যায়। অন্যদিকে যদি আমরা প্রাণীগুলোর কথা বলি তাহলে এখানে মুস বলে দেখো একটা হরিণের ভ্যারাইটি পাওয়া যায়, লেপার্ড ফ্রগ, এই যে গায়েতে যেহেতু দাগ আছে বলে এগুলোকে বলে লেপার্ড ফ্রগ, গোল্ডেন ইগল, লিনিক্স, তো এরকম টাইপের জীব এখানেতে রয়েছে। এটা ছাড়াও ক্রসবিল, এই ক্রসবিল কিন্তু যেখানেই পাইন গাছ থাকে প্রচুর পরিমাণে পাওয়া যায়, এবং রেড স্কুইরাল, এইগুলো সবই কিন্তু কনিফেরাস যে ফরেস্ট বায়োম রয়েছে সেখানকার মধ্যে এই জীব বৈশিষ্ট্য দেখতে পাওয়া যায়। টেম্পারেট বায়োম মানে হচ্ছে যেখানেতে টেম্পারেচার একটু বেশি কিন্তু কখনোই সহ্য ক্ষমতার থেকে বাইরে নয়, যে একটু মানে ঈষৎ উষ্ণ অঞ্চল যেটাকে বলা যেতে পারে। তো এটা মেনলি নর্থ আমেরিকা এবং ইউরোপের মধ্যেই এটা থাকে এবং এখানকার এখানকার টেম্পারেচার সারা বছর 25 থেকে 50 ডিগ্রি সেন্টিগ্রেডের মধ্যে থাকে। তো এটাই এখানকার টেম্পারেচার। এখানকার মধ্যে যে প্রাণীগুলোকে আমরা পাই সেটা হচ্ছে মাস্কর্যাট একটা, ফ্রিঞ্চ, প্রচুর পরিমাণে ফ্রিঞ্চ পাখি এখানে পাওয়া যায়, ব্ল্যাক বিয়ার, ক্রেন, এবং ক্রেন হচ্ছে একটা মাইগ্রেটরি বার্ড। অন্যদিকে হেজহগ মানে হচ্ছে তোমার সজারুর একটা ভ্যারাইটি আর কি, এবং কটনটেল, মানে এইটা একটা মানে তোমার খরগোশের মতো কিন্তু লেজটা ওই খরগোশেও যেমন ওই রকম তুলোর মতো লেজটা থাকে, এরও কিন্তু ওই রকম টাইপের দেখতে হয়, সেই জন্য এটার নাম হচ্ছে কটনটেল। তো এইগুলোও পাওয়া যায়। এরপর আসছে ট্রপিক্যাল সাবট্রপিক্যাল ফরেস্ট বায়োম, মানে যেখানে অ্যাকচুয়ালি নিরক্ষরেখার কাছে, যেখানে মানে মেনলি সারা বছরই বৃষ্টিপাত হয়, দিনের বেলা প্রচন্ড গরম আর প্রত্যেক দিনই বিকেলবেলা প্রচন্ড বৃষ্টি। তো সেই জায়গার যে ফরেস্ট বায়োম রয়েছে সেগুলো কি ট্রপিক্যাল সাবট্রপিক্যাল বলা হয়। এবং ট্রপিক্যাল ফরেস্ট যেটা অ্যাকচুয়ালি রয়েছে সেটা সব থেকে বড় ইম্পর্টেন্স হচ্ছে যে ম্যাক্সিমাম জায়গা থেকেই তো গাছপালা কমে গেছে, তো এখন অবধি 52% মেডিসিনাল প্ল্যান্ট যেটা পাওয়া যায় সেটা কিন্তু ট্রপিক্যাল রেইন ফরেস্টেই পাওয়া যায়, বাকি সব জায়গা থেকেই এক্সটিংক্ট হয়ে গেছে। আর এখানকার মাটির মধ্যে প্রচুর পরিমাণে আয়রন থাকে, মানে আয়রন কন্টেন্ট এখানকার সয়েলের কিন্তু খুব বেশি। এবং এখানে যে জীবগুলো অ্যাকচুয়ালি রয়েছে দেখো, তার মধ্যে যেগুলোকে আমরা দেখি সেটা একটা রয়েছে দেখো লেপার্ড, সেকেন্ড যেটা এটা ববক্যাট, ঠিক আছে, সিম্পাঞ্জি পাওয়া যাচ্ছে। এইটা অ্যাকচুয়ালি হচ্ছে তোমার ওই হর্নবিল যেটাকে বলা হয়, ধনেশ পাখি যেটা অ্যাকচুয়ালি আমরা বলি, এটা ধরো তোমার ওই গেছো ব্যাং যেটা র্যাকোফোরাস, আর অন্যদিকে পাইথন সাপ। তো এইগুলো সবই কিন্তু ট্রপিক্যাল রেন ফরেস্ট যেটা
সেই ট্রপিক্যাল রেন ফরেস্টে এই বায়োডাইভার্সিটিগুলো দেখা যায়। এবং ট্রপিক্যাল রেন ফরেস্টের একটা ব্যাপার হচ্ছে এখানকার যে প্রাণীগুলো পাওয়া যায় সেই প্রাণীগুলো খুব কালারফুল হয়, খুব মানে রঙিন হয়, এবং বেশিরভাগ প্রাণী কিন্তু দেখা যায় এই যে ধরো ব্যাঙের ক্ষেত্রে যত রঙিন হয় তত কিন্তু এরা বিষাক্ত হয়, এটাও মনে রাখতে হয়। অন্যদিকে আর একটা ধরনের দেখো বনভূমি অঞ্চল রয়েছে যেটাকে বলেছে ম্যানগ্রোভ বনভূমি। ম্যানগ্রোভ ফরেস্ট যেটা বা ম্যানগ্রোভ বায়োম যেটা, এইটা কিন্তু দেখো আবার একটু আলাদা টাইপের। তার কারণটা হচ্ছে এরা সমুদ্র সংলগ্ন অঞ্চলে গ্রো করে, তার জন্য এদের কিন্তু আবার বৈশিষ্ট্যগুলো একটু আলাদা টাইপের হয়। এখানকার টেম্পারেচার মোটামুটি 22 ডিগ্রি সেন্টিগ্রেডের মতো হয়, আর রেনফল 100 থেকে 150 সেন্টিমিটারের মতো অ্যাকচুয়ালি এখানগুলোতে হয়। এবং এখানের মধ্যে মেনলি গাছের মধ্যে যেটা পাওয়া যায় সেটা তো আমরা জানি যে সুন্দরী, গরান, গেওয়া এই ধরনের গাছগুলো পাওয়া যায়, আর সেই যেমন আমাদের সুন্দরবনেতে পাওয়া যাচ্ছে। এবং এদের নিউম্যাটোফোর বা শ্বাসমূল যেটাকে বলা হয় সেই স্ট্রাকচার এতে দেখা যায়। প্রাণীর মধ্যে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ক্রোকোডাইল রয়েছে, কুমির রয়েছে, মার্স কিপার। মার্স কিপার হচ্ছে একটা অ্যাম্ফিবিয়া যেটা এখানেতে পাওয়া যায়। ফ্লাইং ফক্স, এটা একটা বড় আকৃতির বাদুড়। ম্যানগ্রোভ মনিটর, এইটা কিন্তু খুব পাওয়া যায় ওখানে। ফ্লেমিঙ্গো হচ্ছে অ্যাকচুয়ালি খুব সুন্দর দেখতে, এটাও একটা মাইগ্রেটরি বার্ড। এবং বাইসন। তো এগুলো সবই কিন্তু ম্যানগ্রোভ বনভূমি যে জায়গাগুলো রয়েছে, মানে আমাদের এখানেতে যদি বলতে হয় তাহলে সুন্দরবন অঞ্চল, সেই অঞ্চলেতে কিন্তু এই ধরনের ভ্যারাইটির জীব কিন্তু আমরা ওখানে পাই। আর অন্যদিকে দেখো পরবর্তী যে বায়োমটা রয়েছে সেটা হচ্ছে অ্যাকোয়াটিক বায়োম, মানে হচ্ছে জলজ বাস্তুতন্ত্র। এবং জলজ বাস্তুতন্ত্রের মধ্যেতে আমরা যেটা দেখি যে গোটা পৃথিবীর প্রায় ধরে নেওয়া হয় 71% অ্যাকচুয়ালি ওয়াটার, অ্যাপ্রক্সিমেটলি সেই জন্য 70% বলা হচ্ছে, সেটা হচ্ছে জলভাগ। এবার সেখানকার মধ্যে মেরিন বায়োম সেইটাই কিন্তু সব থেকে বড়। তার কারণ হচ্ছে সমুদ্রের যে 5টা অ্যাকচুয়ালি মহাসমুদ্র রয়েছে, এখানে কিন্তু প্রত্যেকের ক্ষেত্রে এরকম আলাদা করা যাবে না, কারণ সমুদ্রগুলো সবাই কিন্তু একে অপরের সাথে কানেক্টেড। তো সেই জন্য গোটাটাকেই একসাথেই একটাই বায়োমের আন্ডারে কিন্তু আমরা স্টাডি করব। তো সেই কারণেই কি হয়, বলা হয় যে পৃথিবীর মধ্যে সব থেকে বড় বায়োম কিন্তু হচ্ছে অ্যাকচুয়ালি এই মেরিন বায়োম। আর টেরিস্ট্রিয়ালের মধ্যে স্থলভাগের মধ্যে সব থেকে বড় যেটা রয়েছে সেটা হচ্ছে ফরেস্ট বায়োম। এবার সমুদ্রের জলে সল্ট কনসেন্ট্রেশন যেটা হয় প্রত্যেক লিটারে 3.5 গ্রামের মতো করে অ্যাকচুয়ালি কনসেন্ট্রেশনটা হয়। এবার এখানে রেড, ব্রাউন বা গ্রিন অ্যালগি সেখানেতে থাকে। এবার সেটা ছাড়াও অ্যাকচুয়ালি রেড অ্যালগি যেগুলো হয় সেই রেড অ্যালগিগুলো সমুদ্রের সব থেকে অ্যাকচুয়ালি মানে যদি ক্যাটাগরাইজ করা হয় তাহলে সব থেকে উপরে থাকবে গ্রিন অ্যালগি, তারপর থাকবে অ্যাকচুয়ালি রেড অ্যালগি, সব থেকে নিচে থাকবে যেগুলো সেগুলো হচ্ছে ব্রাউন অ্যালগি। এবং এখানকার মধ্যে যে রেড অ্যালগি যেগুলো রয়েছে তার কিন্তু প্রচুর ইকোনমিক ইম্পর্টেন্স আছে, কারণ রেড অ্যালগি যেগুলো রয়েছে এগুলো মেনলি কোরাল লিফ যেগুলো হয় সেই জায়গাগুলোতে এরা থাকে। এবং এই রেড অ্যালগি থেকেই বিভিন্ন রকমের উপাদান পাওয়া যায়, যেমন এখান থেকে কিছু এই অ্যালোভেরাতে যেমন জেলি হয়, ওখান থেকে কিছু জেলি পাওয়া যায়। সেই জেলিগুলোর মধ্যে অ্যাগার জেল পাওয়া যায়, যে যেমন জেলিডিয়াম গ্রাসিলেরিয়া বলে কিছু রেড অ্যালগি আছে যেখান থেকে ওরকম জেলির মতো গঠন পাওয়া যায়, অ্যাগার জেল, যেটা আমরা টিস্যু কালচারেতে ইউজ করে থাকি। এটা ছাড়াও দেখা যায় আরো অনেক উপাদান এখান থেকে পাওয়া যায় যেগুলো বিভিন্ন ক্রিম, পেস্ট এগুলো তৈরি করার জন্য ব্যবহার করা হয়। সুতরাং রেড অ্যালগির ইকোনমিক ইম্পর্টেন্স কিন্তু খুব বেশি। এবং অবভিয়াসলি মেরিন বায়োমের কথা যখন বলবো, এরা তো অবভিয়াসলি প্রডিউসার হিসেবে কাজ করছেই, প্লাস তার সাথে সাথে যেগুলো রয়েছে সেটা হচ্ছে ডায়াটম মানে হচ্ছে এক ধরনের ফাইটোপ্ল্যাঙ্কটন। তো ফাইটোপ্ল্যাঙ্কটন এরা যেটা করে, এরা মানে এই ডায়াটমের স্পেশালিটি হচ্ছে এরা কিন্তু আকারে খুব ক্ষুদ্র হয় এবং এদের গায়েতে খুব সুন্দর, এখানেতে দেখো নকশার মতো দেখে মনে হয় যেন যে নকশার মতো গঠন এদের রয়েছে। এরা কিন্তু সবই এককোষী গঠন হয়। তো এই ডায়াটম যারা রয়েছে, এই ডায়াটম কিন্তু দেখা যায় যে মানে পলিউশন ইন্ডিকেটর, মানে কোনো জলের মধ্যে যদি ডায়াটমের পরিমাণ কম হয় তাহলে বুঝতে হবে জলটা কিন্তু পলিউটেড। এবার এই ডায়াটম যখন মারা যায়, এদের দেহের এই হার্ড খোলক যেগুলো সেগুলো মাটির নিচেতে পড়ে থাকে এবং ওইগুলোকেই বলা হয় ডায়াটোমেসিয়াস আর্থ। এবং ওই ডায়াটোমেসিয়াস আর্থই ওপরেতে তুলে ওখান থেকে বিভিন্ন উপাদান পাওয়া যায়, যেমন ওই মুলতানি মাটি যেটাকে আমরা বলি সেটা হচ্ছে ডায়াটোমেসিয়াস আর্থ। এবং এটা ছাড়া ফিল্টারের ক্যান্ডেল তৈরি করা হয় বা অন্যান্য কাজেতেও এটা অ্যাকচুয়ালি লাগানো হয়, যে এই জিনিসটা ডায়াটোমেসিয়াস আর্থ। আর ডায়াটম যেহেতু মানে খুব সুন্দর দেখতে লাগে, সেই জন্য ওদেরকে বলা হয় জুয়েলস অফ প্লান্ট কিংডম। এবং ইকোনমিক্যালি এর একটা ইম্পর্টেন্স রয়েছে। এটা ছাড়াও দেখো অ্যাকোয়াটিক বায়োমের মধ্যে, মেরিন বায়োমে যেগুলো রয়েছে সেটা হচ্ছে স্পঞ্জ আছে প্রাণীদের মধ্যে, ডলফিন পাওয়া যাচ্ছে, শার্ক আছে, মানে যে কোনো মেরিন ফিশ যেগুলো সবই এখানেতে পাবে, হুইল আছে। তো এগুলো সবই কিন্তু দেখো অ্যাকচুয়ালি মেরিন বায়োমের মধ্যে পাচ্ছ।
অন্যদিকে ফ্রেশ ওয়াটার বায়োম যেখানকার সল্ট কনসেন্ট্রেশন 1%-এরও কম, তো সেই ফ্রেশ ওয়াটার বায়োমে যে উদ্ভিদগুলো পাওয়া যায় তার মধ্যে দেখো লোটাস খুব কমন, আইকর্নিয়া কচুরিপানা যেটাকে আমরা বলে থাকি, এবং কচুরিপানাকে দেখবে বলা হয় টেরর অফ বেঙ্গল, কারণ এরা যে পুকুরটাতে জন্মায় এত র্যাপিড জন্মায় যে অন্যান্য গাছপালা সব নষ্ট করে দেয়, এবং অনেক প্রাণীও মারা যায় অক্সিজেনের অভাবে বা যেহেতু ফটোসিনথেসিস ভেতরে যে মানে পুকুরের ভেতরে যেহেতু সূর্যালোক ঢোকে না, ভেতরে যে ফাইটোপ্ল্যাঙ্কটনগুলো আছে সেগুলো আর ফটোসিনথেসিস করতে পারে না, খাবারের অভাবে দেখা যায়। সেই জন্য যেহেতু ফাইটোপ্ল্যাঙ্কটন নেই, জু প্ল্যাঙ্কটনও বাঁচবে না, অন্যান্য মাছও কিন্তু বাঁচবে না। তো সেই জন্যই ওকে বলা হয় আইকর্নিয়া, সেটা হচ্ছে টেরর অফ বেঙ্গল। অন্যদিকে গ্যাঞ্জেটিক ডলফিন, এটাও আমরা ওখানেতে দেখি, শুশুক যেটাকে আমাদের এখানে বলা হয় চলিত কথায়। তো অন্যদিকে অ্যালিগেটর যেটা আমরা অ্যাকচুয়ালি বলি সেটা হচ্ছে ঘড়িয়াল, যেটা দেখবে মুখটা লম্বা মতো সরু হয়। অন্যদিকে রহু মানে রুই মাছ, মানে ফ্রেশ ওয়াটারে যেগুলো পাওয়া যায়, এবং হিপোপটেমাস যে জলহস্তী যেটাকে আমরা বলছি, তারাও কিন্তু ফ্রেশ ওয়াটার যে জায়গাতে থাকে তারই আশপাশের অঞ্চলেতে তাদেরকে খুঁজে পাই আমরা।